হ্যালো ভিউয়ার্স, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়ালের আবার একটা নতুন ক্লাসে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা নতুন ক্লাস, যেখানে তোমাদের আমি ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের মডেল অ্যান্সার পেপার নাম্বার 5-এর কিছু অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে তোমাদের সাহায্য করব। তাই তোমাদেরকে বলবো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, কেননা এখানে যতগুলো ছাত্রছাত্রী ক্লাসটি দেখবে তাদেরকে সবারই একটা না একটা কোনো অজানা প্রশ্নের উত্তরগুলো আছে। তাই তোমাদেরকে বলবো তাই আমরা ক্লাসটি সম্পূর্ণ দেখলে অবশ্যই তোমরা তোমাদের অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। তাহলে বেশি না কথা বলে আমার ক্লাসটিকে শুরু করা যাক। তবে ক্লাসটি আমাদের একটু বলে দিই, এটি হচ্ছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 5, যার পেজ নাম্বার হচ্ছে 219 এবং 220। এগুলো হচ্ছে থার্ড সেমেন্টের সমস্ত লং কোশ্চেন। তাই তোমাদের বলবো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখো। প্রথমে দেওয়া হচ্ছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 5 ফিজিক্যাল সায়েন্স। 3-এর দাগে একটি বা দুটি বাক্যের উত্তর দাও, যে কোনো 5টি। 8 দাগে প্রথম প্রশ্নটাই এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের অনেকেরই অজানা বা তোমাদের জানতে খুব ইচ্ছে করে। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে একটি ছোট পেরেকের টুকরো বালতি জলে ফেললে ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে, তার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ, একটু তোমরা জেনে নাও। এটি হবে পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন বেশি, তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় বাটির ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে, তাই বাটিটি জলে ভাসবে। পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি, তাই পেরেকটি জলে ডুবে যাবে। এরপরে তোমাদের দেওয়া আছে যে সংকটকোণ কাকে বলে, চিত্রসহ লেখো। এখানে সংকটকোণের সংজ্ঞাটি দেওয়া আছে, চিত্রটা তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে বা তোমাদের সহায়িকাতেই দেওয়া আছে। এটি হবে যে সংকটকোণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে অভিলম্বের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে ঘেঁষে বের হয় আপতন কোণের সেই বিশেষ মানকেই মাধ্যমদ্বয়ের সংকটকোণ বলা হয়। এখানে তোমাদের খুবই সুন্দর করে লিখে দেওয়া আছে। এরপরে তোমাদের দেওয়া আছে যে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো এবং পরমাণু আইসোটোপগুলি লেখো। নিউট্রনবিহীন একটি পরমাণু নাম হলো সাধারণ হাইড্রোজেন, এবং এখানে পরমাণু আইসোটোপগুলি হবে 1H1, 2H1, 3H1। এটা তোমাদের এখানে লিখে দেওয়া, তোমরা বইতে লিখে দাও। আর এদের যদি নামগুলো বলি, এটি হবে পোট্রিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম বা ট্রিসিয়াম। এরপর দেওয়া আছে যে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহার করা হয় কেন। এটা হচ্ছে এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের জানা খুবই জরুরি, কারণ এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি হবে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ব্যবহার করা হয়, MnO2 ব্যবহার করা হয়, কারণ এটি প্রথম কারণ হচ্ছে অনুঘটক রূপে ব্যবহার করা হয়। আর তাছাড়া এখানে অনুঘটকটা মেন কারণটা হচ্ছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে প্রয়োজনে পটাশিয়াম ক্লোরাইড, যা KClO3। আর পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ক্লোরাইডের 650 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন হয়, কিন্তু পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশ্রণ করে সেটি মাত্র 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতি হয়। তাই পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডও ব্যবহার করা হয়। এরপর দেওয়া আছে বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন করে তার নাম ও ধর্ম লেখো। এটি হবে বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। আর কীভাবে বৃষ্টির জল হচ্ছে H2O আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2। যদি আমরা এটি বিক্রিয়া করি তাহলে এটি হবে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিডে একটা ধর্ম লিখতে বলেছি, আমি তোমাদের এখানে দুটো ধর্ম লিখে দিয়েছি। এটি হবে কার্বনিক অ্যাসিড ও ক্ষারে বিক্রিয়া করে। আর দ্বিতীয় যেটি হবে এটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপর দেওয়া আছে তোমাদের যে দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাহলে কয়টি প্রতিবিম্ব উৎপন্ন হবে। এখানে একটা সূত্র দেওয়া আছে যে 360 ডিগ্রি বাই যত ডিগ্রি বলবে, অর্থাৎ দুটি আয়নার মধ্যবর্তী কোণ যত বলবে তত দিয়ে ভাগ করে তাতে 1 বিয়োগ করতে হবে। এখানে 360 দিয়ে ভাগ করতে হবে। এখানে যেহেতু দুটি আয়নার মধ্যবর্তী কোণ বলেছে 60 ডিগ্রি, তাই এটিও 60 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে। করলে এটি হবে কত, 6, এবং 6 থেকে 1 বিয়োগ করতে হবে। এটি হচ্ছে সূত্রের মধ্যে, তাহলে এটি হবে 5টি। এরপরে দেওয়া আছে যে একটি বস্তু আয়নার সামনে 5 সেমি দূরে সরে আছে। বস্তুটি যদি আয়নার দিকে 2 সেমি সরানো হয়, তবে এখন প্রতিবিম্ব ও বস্তুর মধ্যে দূরত্ব কত হবে। এখানে তোমাদের দেখো, এখানে একটা বস্তু থেকে আয়নার দূরত্ব যেহেতু 5 সেমি দেওয়া আছে, এবং তারপরে বলা আছে যদি বস্তুটি যদি আয়নার দিকে 2 সেমি সরে আসে, তাহলে এখন আয়না থেকে বস্তুর দূরত্ব কত হয়েছে, 3 সেমি। তারপরে এবার 3 সেমি থেকে এবার প্রতিবিম্বের দূরত্ব আরও 3 সেমি, তাহলে এটি হবে 3 × 2 = 6 সেমি। এরপর দেওয়া আছে যে হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় HCl ব্যবহার করা যায় না কেন। এটাও হচ্ছে এখানকার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি হবে গাঢ় HCl খুব উদ্বায়ী। জিঙ্ক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হলেও তাতে HCl মিশে থাকে, ফলে বিশুদ্ধ হাইড্রোজেন পাওয়া যায় না। তাছাড়া বিক্রিয়ায় যে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় তা ধাতব জিঙ্কের উপর আস্তরণ ফেলে, তাই বিক্রিয়া বন্ধ হয়ে যায়।
এই কারণে হাইড্রোজেন প্রস্তুতে গাঢ় স্থির ব্যবহার করা যায় না। এরপর দেওয়া আছে তোমাদের লাইফ সায়েন্সের কিছু অজানা প্রশ্নের উত্তরগুলো। এরপর দেওয়া আছে 3-এর দাগেন একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে তোমাদের যে প্রথমেই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এখানে দেওয়া আছে সংশ্লিষ্ট কোষ অঙ্গাণুটির নাম। প্রথমে যেটি দেওয়া আছে যে কোষের শক্তিঘর, এটা হবে মাইটোকন্ড্রিয়া, আর কোষের প্রোটিন ফ্যাক্টর, এটা হবে রাইবোজোম। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর দেওয়া আছে যে নিরক্ষীয় বর্ষাবনে ক্যানোপি স্তরের দুটি বৈশিষ্ট্য লেখো। এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। যেটি হবে নিরক্ষীয় বর্ষাবনে ক্যানোপি স্তরের বৈশিষ্ট্য। প্রথম হবে যে এই অঞ্চলে বনে সূর্যালোক ঠিকমতো পৌঁছায় না, কেননা যেখানে তোমাদের ক্যানোপি স্তর দেওয়া আছে সেখানে ক্যানোপি স্তরে অনেক লম্বা লম্বা গাছ থাকে এবং এটি একটি গাছের সঙ্গে অপরটি গাছের সংস্পর্শে থাকার জন্য সূর্যালোক মাটিতে পৌঁছতে অনেক দেরি হয় বা ঠিকমতো পৌঁছায় না। আর দ্বিতীয় যে কারণটি হবে যে ক্যানোপি স্তরে গাছগুলো পাশাপাশি থাকার ফলে এবং একসঙ্গে থাকার ফলে এই গাছ কাটতে খুবই অসুবিধা হয়। এরপর দেওয়া আছে ভাইরাসকে জীবজড়ে মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। এটি হবে ভাইরাস যখন পোষক দেহের বাইরে থাকে তখন জড় বস্তুর মতো কাজ করে, কিন্তু যখন পোষক দেহের মধ্যে প্রবেশ করে তখন প্রচুর বংশ বিস্তার করে এবং এটি একটি জীবের মতো কাজ করে। তাই ভাইরাসকে জীবজড়ে মধ্যবর্তী পর্যায়ে বস্তু বলা হয়। এরপর দেওয়া আছে ইনসিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। এটা তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে পড়তে পারে। এটি হবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এছাড়াও বায়োস্ফিয়ার রিজার্ভও হতে পারে। এরপর দেওয়া আছে এইটিও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত নয়নতারার দুটি উপক্ষারের নাম। এখানে তোমরা নয়নতারার দুটি উপক্ষারের নাম এটা অবশ্যই মনে রাখবে, এটা তোমাদের অবশ্যই শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে। এটি হবে ভিন ক্রিস্টিন ও ভিন ব্লাস্টিন, এই দুটি নয়নতারার উপক্ষার যা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এরপর দেওয়া আছে মিশ্রগ্রন্থি কাকে বলা হয় এবং কেন বলা হয়। এই প্রশ্নটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হবে মিশ্রগ্রন্থি বলা হয় অগ্নাশয়কে। আর কেন বলা হয়, কারণ হচ্ছে অগ্নাশয় অন্তঃক্ষরা গ্রন্থি বা নালীবিহীন গ্রন্থি ব্যাকের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং বহিঃক্ষরা গ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি ব্যাকের হচ্ছে অ্যাসিনি থাকে, যা শরীরে বিপাক ক্রিয়া এবং পাচকতন্ত্রে কাজ করে, তাই একে মিশ্রগ্রন্থি বলা হয়। তাহলে এই ছিল তোমাদের জন্য আজ আমার কিছু অজানা প্রশ্নের উত্তরগুলো দেওয়া হলো। যদি অজানা প্রশ্নের কিছু উত্তর যদি জানতে পারো বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে জানাবে। আর এভাবে আরও অজানা প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে বেশি না কথা বলে আমার ক্লাসটি এখানে শেষ করলাম। দেখা হবে পরে কোনো একটা নতুন ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।